নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমরা আজকে আবার প্রতি সোমবারের মতো দেবযান শুনব। প্রথমেই রুমাদিকে দেখতে পাচ্ছি। আর আমাদের গত শনিবার পাঠচক্রে একটু বলেছিলাম দেবযান শুনবার কথা, কিন্তু আমি তো পোস্টার দিইনি, আর হয়ে উঠবে না বলেই সবাই খুঁজেছে, তার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী। আজকে আমরা দেবযান একেবারে ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যাব। আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। অনেকেই আমরা এসে গেছি। অর্ণা দিদি তো নিশ্চয়ই এসে গেছে, শুভ্রা, কাবেরী, রিমা, সঞ্চিতা, সংযুক্তা, রুমাদিকে প্রথমেই দেখেছি। রিমা, শুভ সন্ধ্যা মিনুদি, শুভ সন্ধ্যা কাবেরী। তাহলে আর দেরি না করে আমরা একদম আজকে আমাদের দেবযানের যেখানে আছি সেইখানে প্রবেশ করি। আমরা দেখছি যে যতীন এবং পুষ্প তারা এই পৃথিবীতে এসেছে। শুভ সন্ধ্যা রূপশ্রী, পূর্ণিমা, জয়শ্রী, জয়ন্তীদি, রূপা, শুভ সন্ধ্যা। হঠাৎ পুষ্প পুকুর পাড়ের ওদিকে চেয়ে বললে, ওই দেখো যতীনদা। যতীন চেয়ে দেখলে পুকুর পাড়ের আমবাগানের তলায় চুপি চুপি চোরের মতো একটি লোক এসে দাঁড়ালো। একটু পরেই ওদের বাড়ির খিড়কি দোর খুলে আশা বেরিয়ে এলো এবং গাছতলায় লোকটির সঙ্গে যোগ দিল। আমরা এর আগে শুনেছিলাম যে যতীনের এক মহান আত্মার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মহাসন্ন্যাসী, তিনি বেদান্তবাদী, অদ্বৈত বেদান্তবাদী। সেই কারণে তার যে শুভ সন্ধ্যা রেণুকাদি, তার যে উচ্চ ভাব এবং উচ্চ অবস্থা, সেইটি তিনি যতীনকে কিছুটা তার শক্তির দ্বারা প্রভাবিত করে কিছুটা আস্বাদন করান। কিন্তু হলে কি হবে, যতীন সেটি তো ধারণ করতে সক্ষম নয়। সাময়িক কিছুক্ষণের জন্য যতীনের চিন্তা ভাবনার মধ্যে একটা অদ্ভুত পার্থক্য লক্ষ্য করা গেলেও পুষ্প কিন্তু ঠিকই বুঝেছিল যে এটি কতটা ক্ষণস্থায়ী। সেই জন্য পুষ্প কিন্তু মজা করে বলেছিল, কি গো যতীনদা, এই যে একটু আগে তুমি না ব্রহ্মজ্ঞানীদের মতো কথা বলছিলে। অর্থাৎ মুখে আমরা অনেক কথা বলতে পারি, ভক্তি তত্ত্ব থেকে শুরু করে অদ্বৈত তত্ত্ব, ঈশ্বরীয় প্রসঙ্গ। ঠাকুর এইটি যে কি অপূর্ব বুঝিয়েছেন। পাখি, তাকে শেখানো হয়েছে সে দাঁড়ে বসে রাধে কৃষ্ণ বুলি বলে, কিন্তু যেই তাকে বেড়ালে চেপে ধরে, অর্থাৎ সে যখন আতান্তরে পড়ে, বিপদে পড়ে, তখন কিন্তু তার সেই নিজের সংস্কার, নিজের ভাব, সে ক্যাঁ ক্যাঁ করে চিৎকার বেরিয়ে আসে। সুতরাং কারুর কোনো কথায় আমরা যেন মোহিত না হই। কথাগুলো তো মুখস্থ বিদ্যা, তার জীবন লক্ষ্য করা এবং যে যথার্থ সেই জীবনধারা অনুসরণ করতে চায় তাকে কিন্তু বেশি প্রচার করতেও দেখা যায় না। সে নীরবে নিজেকে প্রস্তুত করবার চেষ্টা করে। এইখানেই আমরা মানুষের কথায়, খুব কথার দ্বারা প্রভাবিত হই, কথায় মুগ্ধ হই, কিন্তু তারপরে দেখা যায় তার কথার সঙ্গে তার জীবনধারার আমূল বৈপরীত্য। এই জায়গাটিতে আমাদের মনটাকে স্থির করে বোঝার চেষ্টা করা উচিত। সেই জন্য ঠাকুর যে কথাটি বলেছেন, অনেকেই এক্ষেত্রে বলেন যে পড়ার থেকে শোনা ভালো। তো শোনা কার কাছ থেকে? গুরু মুখে। ঠাকুর বলেছিলেন যে চাপরাস চাই, চাপরাস না পেলে যে কেউ কিছু বললেই লোকে শুনবে না। ঠাকুরের সেই অপূর্ব কথা যে সবাই বাহ্যে যায়,
হালদার পুকুরের ধারে লোকে বারণ করে, কিন্তু সেই যেকার সেই। সকালবেলা আবার দেখা যায় সবাই বাজে করে রেখেছে, কিন্তু তারপর কোম্পানির কাগজ সেখানে সেটে দেওয়া হলো, ব্যাস তারপর থেকে সেখানে আর কেউ বাজে করতে যায় না। অর্থাৎ এই চাপরাশের দরকার। তা এইরকম এখানেও যতীনের বড় বড় কথা শুনে পুষ্প সেই জন্যই বলেছিল যে এত যে তুমি জ্ঞানীর মতো অদ্বৈত বিজ্ঞানের কথা বলছিলে, তো তারপরেই দেখো যে কিছুক্ষণের মধ্যেই তোমার মন কিরকম ভাবে উদ্বেলিত বিচলিত হলো। তো এখানেও আমরা এবার সেইটার পরে কি ঘটনা ঘটছে সেখানে আছি। যতীন চেয়ে দেখলে পুকুর পাড়ের আমবাগানে সেই লোকটির সঙ্গে আশা মিলিত হলো। যতীন সর্বশরীরে কেমন একটা জ্বালা অনুভব করলে। সংস্কারের প্রভাব। জ্বালা তো দেহের নয়, আসলে মনের। সে আপন মনে বলে উঠল, যদু মুখুজ্জের ছেলে নিত্যনারায়ণ। পুষ্প বললে, চেনো ওকে? কেন চিনব না, শ্বশুর বাড়ির এ পাড়াতেই ওদের বাড়ি। ও কলকাতায় কি চাকরি করতো জানি, বিয়ে পর্যন্ত পড়েছিল তাও জানি। আশা বলতো প্রায়ই আমাদের গায়ে নিত্যদা এবার বিয়ে পাস দেবে। উফ, আশা এত দূরে নেমে যাবে? এখনো আমি 2 বছর মরিনি, এর মধ্যেই পাপিয়সী। যাত্রা দলের ভীমের মতো কথা শুরু করে দিলে যে যতীনদা। আশা বৌদির বয়সের কথা ভাবো, জড় দেহ থাকলেই তার কামনা বাসনা আছে। বড় বড় হাতি তলিয়ে যাচ্ছে তো মূর্খ আশা বৌদি। যতীন বিরক্ত হয়ে বললে, লেকচার রাখো, এই দেখাতে নিয়ে এলে? উহ, ইচ্ছে হচ্ছে ছোকরার ঘাটটা মটকাই, পারি কই, হাত পাজে হাওয়া। অত অধৈর্য হয়েও না, খুন করবার প্রবৃত্তি জাগলো কেন? একটা কিছু করতে হবে, কিন্তু সে এভাবে নয়। একটা ছোকরাকে মারলে আরো অনেক ছোকরা জুটবে। মন নিচু দিকে নামলে জলের মতো গড়িয়েই চলে। আশা বৌদির অদৃষ্ট ভালো না, এখনো অনেক দুঃখ, অনেক অপমান আছে ওর ভাগ্যে। তুমি আমি কি করব, কর্মফল ওর, বেচারি। এখনো ওরা যা করছে তাতে বাধা দিতে তুমি আমি কেউ নই। মানুষ স্বাধীন, সে পুতুল খেলার, পুতুল নয়। বাসনা নদী পাপের পথেও যায়, পুণ্যের পথেও বয়। চলো এক কাজ করি। অর্থাৎ সে তার প্রবৃত্তির টানে, সংস্কারের বশে এই পাপ ও পথেই প্রবাহিত হবে। একদম সঙ্গীতা, আমরা সবাই একদম উৎসুক হয়ে থাকি এই সময়টার জন্য। বাসনা নদী পাপের পথেও যায়, পুণ্যের পথেও বয়। চলো এক কাজ করি। যতীন কিন্তু এগিয়ে গেল পুকুরের ওপারের দিকে। আশার পরনে সরু কালো পাড় ধুতি, হাতে কগাছা সোনার চুড়ি। যতীন চিনতে পারলে তাদের গ্রামের মহেন্দ্র শেখরার দোকান থেকে বিয়ের পরের বছর গড়া। আশা বসে পড়েছে গাছের গুঁড়ির আড়ালে, নিত্যনারায়ণ কিন্তু দাঁড়িয়ে আছে। অর্থাৎ যেরকম টিপিক্যাল বিধবার সাজ সেই যুগের, সেরকমই। কিন্তু এখানে লক্ষ্য করবার বিষয়, তার হাতের চুড়িটার প্রতিও কতখানি মনোযোগ, কতখানি আসক্তি। অথচ একটু আগেই সেই যতীন কত বড় বড় আধ্যাত্মিক বেদান্তের কথা সে বলছিল। এই জন্যেই কথার উপর আমাদের ভরসা হয় না, আর ভরসা হয় না বলেই আমরা ঠাকুর মায়ের কথাকেও ঠিক সেইভাবে বিশ্বাস করতে পারি না। সেই জায়গা থেকেই স্বামী চন্ডিকানন্দজি মহারাজ লিখছেন একটি গান, এ নহে তো কথার কথা। ঠাকুর মায়ের কথা কথার কথা নয়, সে যে কত গভীর কথা সেটা বুঝতেও আমাদের জন্ম জন্মান্তর পার হয়ে যায়। আশা বলছে, বাড়ি করে দিলে গায়ের লোক যদি কিছু বলে। নিত্য হাত নেড়ে বললে, তোরাই কে আর, এ শর্মা
আর কাউকে ভয় করে না। তুমি ঠিক থাকলেই হলো। তুমি বলবে বাপের বাড়ির সংসার, আর দুদিন পরে ভাই এদের সংসার হবে। আমার শ্বশুর বাড়ির টাকায় আমি বাড়ি করছি, মিটে গেল, কার কি বলবার আছে? ও জমিটা তাহলে কিনতে হবে তো? আশা বলছে, সে লেখাপড়া আমি করে দেব, বেশ হবে। ইটের দেওয়াল আর খড়ের চালা করে দিই, তুমি ওখানে চলে যাও। পাড়ার বাইরে ঘর হবে, একটু বেশি রাত করে চলে যাব, বুঝলে? শেষ রাতে উঠে চলে আসব। এমন বনে জঙ্গলে ভয় ভয় আর দেখা করতে হবে না, সারা রাত্রি মজা করো। কি বলো? তুমি যা বোঝো। আমার কিন্তু হাতে মাত্র 50টি টাকা জমানো আছে, আর কিছু নেই বলে দিচ্ছি। 2-1 কুচো গহনা ভাঙা সোনা হয়তো আছে। বাড়ি করবার খরচ কিন্তু তোমায় দিতে হবে। নেত্য হাসি মুখে বললে, দেখি মুখখানা, ও মুখ দেখে বাড়ি তো বাড়ি, পয়সা থাকলে মোটর গাড়ি কিনে দিতে পারতাম, কিন্তু বলে দিচ্ছি ওই শম্ভু চক্রবর্তীটার সঙ্গে আর কথা বলতেও পাবে না কোনোদিন। আশা হেসে বলল, আহা, শম্ভুদার ওপর তোমারও তো হিংসে কেন গো? আমি কবে কি করেছি তার সঙ্গে? সে আসে যায়, পাশের বাড়ির ছেলে, তাড়িয়ে তো দিতে পারি নে। আচ্ছা, ভালো কথা, নিজের বাড়ি হলে সে তো আর পাশের বাড়ির ছেলে থাকবে না, তখন নতুন বাড়িতে যেন না ঢোকে। আশা একটু ভেবে বললে, হ্যাঁ গো, এত এতে গায়ে কোনো কথা উঠবে না তো? এইসব এত রকম হলে আমি মেয়ে মানুষ কি বুঝি বলো? তুমি রাগ করো না, আমার ভয় করে। কোনো ভয় নেই, নেত্য মুখুজ্জে যে কাজে হাত দেবে তাতে কিছু গোলমাল হবে না, কিচ্ছু ভেবো না। কথা শেষ করে আশা কথা শেষ করে নেত্য আশার পাশে বসে পড়ে। তারপর তার হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে বললে, আমায় ভালোবাসো আশা? এগুলো নিশ্চয়ই আরো, মানে কি বলবো, আরো অদ্ভুত সুরেই বলা হচ্ছে। এখন সেটা যারা বাচিক শিল্পী তারা সেগুলো পারেন, আমরা তো এটা ঠিক সাহিত্য পাঠের আসর হিসেবে শুনছি না, সেই জন্য যতটা সম্ভব ততটুকুই বলবার চেষ্টা করছি। আশা এদিক ওদিক চেয়ে মৃদু স্বরে বললে, নিশ্চয়ই সত্যি বলছো? কেন, সন্দেহ আছে নাকি? তোমাদের যে মতি স্থির নেই কি না তাই বলছি। কাল সারা দুপুর শম্ভু চক্রবর্তীর সঙ্গে গল্প করেছ, সব খবর আমার কাছে আছে। আহা, মা সেখানে সব সময় বসে, শম্ভুদা একটা ওই কবিতার বই পড়ে শোনাচ্ছিল। কি কবিতা তা জানি নে বাপু, কিন্তু সেজন্য তুমি ভাবো কেন? আমার একটা উপায় যেখানে হয় আমি তো সেখানেই থাকবো। মা বুড়ো হয়েছেন, আমার নিজের হাতে সম্বল নেই, ভাই বউরা এসে যদি জ্বালা দেয়, দু কথা শোনায়, সেই সংসারে থাকা আমার পোষাবে না। যদি অদৃষ্টই মন্দ না হবে, তবে এত শিগগির শিগগির কপাল পুড়বে কেন আমার? আশা মুখ নিচু করে আঁচলে চোখের জল মুছলে। যতীনের মন করুণা ও সহানুভূতিতে ভরে উঠল ওর ওপরে। তাহলে জীবনের এসব সংকটময় মুহূর্তেও আশা তার কথা মনে করে, এখনো তাকে সে ভোলেনি। পুষ্প ওর পাশে এসে মৃদু স্বরে বললে, চলে এসো যতীনদা, এখানে থেকে কিছু করতে পারবে না। আসলে আশা হচ্ছে চূড়ান্ত স্বার্থপর। সে যতীনকে যে ভালোবাসে বা যতীনের জন্য যে তার মনে কোনো মানে সফট কর্নার আছে তা কিন্তু নয়, সেটা সম্পূর্ণ অভিনয়ই করে যাচ্ছে। এটা আমরা আস্তে আস্তে যত এগোবো গল্পের মধ্যে দিয়ে তত বুঝতে পারবো যে আশার ভিতরে শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিছু নেই। এবং এই সমস্ত ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যা হয়, এরা অত্যন্ত অভিনয় কুশল হয়, এমনভাবে অন্যের মন গলাতে পারে, এমনভাবে তারা এখনকার ভাষায় ব্যাটারিং করতে পারে, যে স্বাভাবিকভাবেই পুরুষ মানুষের মন মেয়েদের এই সমস্ত ছলনায় গলে যায়।
তা এখানে পুষ্পের অন্তর্দৃষ্টি যেহেতু একটু বেশি, তাই সে যতীনকে সরিয়ে নিতে চাইছে। আর একটা কথা, এই যে যতীন যখনই প্রথম ওই নিত্যনারায়ণকে দেখলো, তখনই তার মনে হলো ঘাটটা মটকে দিই। এই যে মনের প্রবৃত্তি, পুষ্প কিন্তু সঙ্গে সঙ্গে বললে যে ছি, তোমার মনের এই প্রবৃত্তি কেন? মানুষকে খুন করার প্রবৃত্তি কেন? ভাবা যায় এই যে প্রবৃত্তি, স্বামীজির কথাটা আমরা যদি স্মরণ করি যে তুমি করতে পারছো না, কিন্তু তোমার মনের ভিতরে যে প্রবৃত্তির একটা ঢেউ উঠলো, সেই ঢেউটা, এই কম্পন, তার যে কম্পন, তা কিন্তু বিস্তৃত হয়ে আবার বুমেরাং হয়ে তোমার কাছেই ফিরে আসবে। এই জন্যে আমরা যখন দেখি যে কোনো সাধু, মহাত্মা, মহাপুরুষ বনের হিংস্র প্রাণীর সঙ্গে এমন সাবলীলভাবে রয়েছেন, কথা বলছেন, তাদের ভাষা বুঝতে পারছেন, আমরা ভাবি অলৌকিক, কিন্তু না। কালকে মায়েদের সঙ্গেও এই কথাই হচ্ছিল, এগুলি কোনোটাই অলৌকিক নয়। এগুলি সমস্ত সাধন পথে চলতে চলতে লাভ হয়, শক্তি লাভ হয়, এবং তাদের মন থেকে আমাদের সাধারণ জীবের ভিতরে যে যতই আমরা মুছে ফেলি না কেন, আমাদের মনের মধ্যে বিদ্বেষ ভাব থাকেই থাকে, কোথাও একটা থাকে। যদি না থাকে তাহলে আমরাও ঠিক বাঘের সামনে অমনি নিশ্চিন্ত মনে দাঁড়াবো। আমার ভিতরে যদি হিংস্রতা না থাকে, কপটতা না থাকে, বিদ্বেষ না থাকে, তাহলে তার কোনো ধাক্কাও আমাকে খেতে হবে না। আমার জীবনের পথটাও তখন ওই সমস্ত থেকে মুক্ত হয়ে যাবে। কারণ আমি যদি হাতে কলমে নাও করি, আমার মনের ভিতরে যে ভাবতরঙ্গ, তার একটা ওই যে বিপরীত তরঙ্গ, মানে সেটাও বহির জগৎ থেকে এসে ধাক্কা দেবে। স্বামীজির কথা এটা। সেই জন্য পুষ্প যতীনকে বলছি, খুন করবার প্রবৃত্তি জাগলো কেন? গভীর রাত্রি, আশা তাদের বাড়ির ছোট্ট ঘরে ময়লা বালিশ মাথায় দিয়ে মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে। গরমের দরুন শিয়রের জানলাটা খোলা। পুকুর পাড়ের অভিসার সেরে সে ফিরে দুটি মুড়ি খেয়ে শয্যা আশ্রয় করেছে। গরিবের ঘরের বিধবা, রাত্রি কি আর লুচি পরোটা জোটে না? যতীন বললে, আহা, কি খেলে দেখলে তো পুষ্প, পেট পুরে খেতেও পায় না। তা তো হলো, পুষ্প বলছে, কিন্তু এখনো ঘুমোয়নি ভালো, গরমে ঘুমোতে পারছে না। আমাদের আরো অপেক্ষা করতে হবে, এখন সামনে যেও না। এই রকম আধো তন্দ্রা অবস্থায় তোমাকে ও দেখতে পেয়ে যাবে। তোমার দেহ এখনো তেমন সূক্ষ্ম হয়নি, তাতে ফল হবে উল্টো। ও আকপাক করে উঠবে ভূত দেখেছে বলে। সেবারে সেই জানো তো, মানে একবার অনেকে, আমরা সেই বলেছিলাম না, বাঁশবনের ধারে পুষ্পকে দেখতে পাচ্ছে না, কিন্তু যতীনকে দেখতে পেয়ে কিন্তু চিনতে পারেনি বলে রক্ষে, না হলে গ্রামে গ্রামে রটে যেত যে ওদের বাড়ির জামাই সে ভূত হয়ে শ্বশুর বাড়ির কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যতীন বাইরে রকে গিয়ে দাঁড়ালো। যতীনের বৃদ্ধা শাশুড়ি পাশের ঘরে অঘরে ঘুমোচ্ছেন। যতীনের মনে পড়ল আশার সঙ্গে প্রথম বিয়ের পরে এই ঘরে তাদের বাসর হয়। তারপর জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে এসে সে এই ঘরে নববিবাহিতা বধূর সঙ্গে রাত্রি যাপন করেছে। কোথায় গেল সেসব দিন? তার ইচ্ছে নেই অন্য কোথাও যাবার। আশা বিপন্না, সে এখানে আশার কাছেই থাকবে, স্বর্গটর্গ তার জন্যে নয়। ওই তো সেই কুলুঙ্গি আশার জন্যে এক শিশি গন্ধ তেল কিনে এনেছিল একবার, ওই কুলুঙ্গিটাতে থাকতো, দুজনে মাখতো। তার মাথায় জোর করে বেশি তেল ঢেলে দিয়ে আশা নিজের হাতে মাখিয়ে দিত, কাড়াকাড়ি করে মাখতো দুজনে। এই যে সমস্ত স্থূল স্মৃতি, এইগুলো যত আমরা ভাববো অতীত, যত এগুলোর মধ্যে আমরা বাস করব, এইগুলোই বাসনা সংস্কার রূপে আমাদের ভিতরে বীজ হয়ে দানা হয়ে থাকবে, এবং
আমাদের দেহটা যখন চলে যাবে, এইগুলোই আবার সেই এক জায়গায় আমাদের টেনে নিয়ে এসে ফেলবে, আর কলুর চোখ বাঁধা বলদের মতো আবারও সেই ঘুরপাক, সেই এক রিপিট অ্যান্ড রিপিট। আশা খানিকক্ষণ আগে ঘুমিয়েছে। পুষ্প এসে বললে, এসো যতীনদা। আশা বৌদি ঘুমিয়ে পড়েছে। যতীনের মনে হলো, আহা, সেই আশা কেন এমন হয়ে গেল। ময়লা বালিশটা মাথায় দিয়ে ছেঁড়া মাদুরে শরীর এলিয়ে দিয়েছে। যতীনের মন করুণায় ভরে উঠল। আসলে যতীনের মনে এখানে একটু সূক্ষ্ম ব্যাপার আছে। সে আশাকে ভোগ করতে চায় না। আশার প্রতি তার একটা স্নেহ, একটা করুণা, সেইটা কাজ করছে। যতীনের মন করুণায় ভরে উঠল। মেয়ে মানুষ অসহায়, ওদের কি দোষ? সংসারে বহু লোক ওত পেতে বসে আছে ওদের বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যাবার জন্যে। সে কি ওদের দোষ? ওরা বুদ্ধিহীনের মতো সেই ফাঁদে পা দেয়। একটু আশ্রয়ের আশায় ওরা না বুঝে না ভেবে সেই পথে ছোটে। যতীন কাছে গিয়ে ডাকলো, আশা। যতীনের ইচ্ছে হচ্ছে ওকে যদি সুপথে ফিরিয়ে আনা যায়। পুষ্প বললে, দাঁড়াও, শুধু ডাকলে হবে না, লেকচারের কাজ এ নয়। ওর মনে তোমাদের কোনো একটা সুখের রাত্রির ছবি আঁকো। যেমন ধরো তোমাদের ফুলশয্যার রাত্রি, তোমাদের গায়ের ভিটেতে। সে কি করে করব? যতীন অবাক হয়ে বললে, কেন, সেদিনের কথা এক মনে চিন্তা করো। সেদিন আমাদের এক ভক্ত বন্ধু জিজ্ঞাসা করছিলেন যে সচল ধ্যান কাকে বলে। এখানে আমরা এটাই দেখছি, সচল ধ্যান তো আর কিছুই নয়, আমাদের চিন্তার প্রক্ষেপণ। এবং আমরা যেটা চিন্তা করব, তাই তো স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, আমরা মৃত্যুর পর রামকৃষ্ণ লোকে যাব কেন? আমরা যতক্ষণ তার কথা চিন্তা করব, আমরা তো রামকৃষ্ণ লোকেই বাস করব। এই যেমন গতকাল আমাদের শারদেশ্বরী আশ্রমে মায়েদের কাছে থাকার, লালজির কাছে, লালজি কালকে কি অপূর্ব লাগছে দেখতে। সে মানে চোখ ফেরানো যায় না। লালজির তো ছবি তোলা যাবে না, এই জন্যেই বোধহয় গৌরীমার এই নির্দেশ, যাতে আমরা তাকে ধ্যান করতে পারি। এই যে দেখে এসেছি, অনেকদিন আগে একবার কি হয়েছিল, একটা গোলাপ ফুলের মালা পাঠিয়েছিলাম, লালজিও সে ব্যবস্থা করে দিয়েছে। একজন পরিচিত মালা ফুলওয়ালা তিনি আছেন, সেই ফুলওয়ালা ভাই বললেই দিয়ে আসে। আবার বলে তিনি অনলাইনে টাকা পয়সা নিতে পারেন না, বলে ওটা তো আমি ঠিক শিখে উঠতে পারিনি, বুঝতে পারি না। সে আপনি যবে দিদি টাকা দেবেন। তো এবারে সেই, কোথায় আওয়াজ হচ্ছে, তবে সেই গোলাপ ফুলের মালাটা লালজি পরে নিয়েছে। আমি মনে মনে ভেবেছিলাম ঠাকুরের গলায়। ঠাকুরই তো রাধা দামোদর লাল। বৃন্দা মা এক গাল হেসে বলল, যার পছন্দ হয়েছে সে পরে নিয়েছে। আমাদের তো লালজি আগে, আসলে যে রূপে লালজি রাধা দামোদর লাল কৃষ্ণ, কৃষ্ণই শ্রী রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণই শ্রী শ্রীমা। আমরা শুধু যখন যে ভাব ভেতর থেকে ওঠে সেইভাবে দেখি। আবার তিনিই জগন্নাথ, তিনিই শিব। তো এবারে গতকাল রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে অপূর্ব সুন্দর একটি মালা লালজি পরেছিলেন। আর চাঁপা ফুলের মালা, চাঁপা ফুলে গন্ধে একদম ম ম করছে চারিদিক, সে যে কি অপূর্ব। আর মায়েরা কত খুশি, কতক্ষণ ধরে বসে বসে এই কথা হলো। এবার কালকে বাড়ি ফিরে সেখানে কেয়া আছে বলে বলছি, কেয়ার ফোনটা ধরিনি, ফোনটা অফ করা ছিল, কারণ কালকে সন্ধ্যেটুকু ছিল একান্ত লালজির সঙ্গে কাটাবার সময়। তার কথা ভাবতে ভাবতে আর কোনো কথাই ভাবতে ইচ্ছে করছিল না। এই ভাবনাটা ইউজুয়ালি কি হয়, আমরা স্থূল বিষয় ভাবি, আমাদের অতীত, আমাদের স্কুলবেলা, ছোটবেলা, বন্ধু বান্ধব, অথবা আমাদের মা বাবা যারা চলে গেছেন, সুখ স্মৃতি, দুঃখের স্মৃতি, মানে একটার পর একটা ঢেউ, একটার পর একটা তরঙ্গ আমাদের মনের যে
তার ছবি পড়বে সেটাকে একদম চঞ্চল করে দেয়। কিন্তু এখানে সেই স্থূল চিন্তাই আবার তাকে সেই স্থূল জগতে ফিরিয়ে নিয়ে যাবে। তাই বলছে যে ফুলশয্যার রাত্রের কথা এক মনে চিন্তা করো। একটু পরে আশার সূক্ষ্ম শরীর ওর দেহ থেকে বের হয়ে মূঢ় অভিভূতের মতো চারিদিকে চাইলে, অর্থাৎ সে কিছু তার বোধ হচ্ছে না, কিন্তু পুষ্প দেখেই বুঝলে সে দেহ ইন্দ্রিয় গ্রাহ্য স্থূল জগতের ঊর্ধ্বের অতি নিম্ন স্তরেরও নিজের চৈতন্য পূর্ণ প্রকাশ করতে অসমর্থ। পুষ্প দেখেই বুঝলে সে দেহ ইন্দ্রিয় গ্রাহ্য স্থূল জগতের ঊর্ধ্বের অতি নিম্ন স্তরেরও নিজের চৈতন্য পূর্ণ প্রকাশ করতে অসমর্থ। অথচ এইভাবেই দেবী মায়ের কাছে শুনতাম যে মা দেখতেন তার দেহটা পড়ে আছে, আর তার এই ঊর্ধ্ব লোকে বিভিন্ন স্তরে তার যাত্রা। এমনকি ঠাকুরের কাছে দেবীমা চেয়েছিলেন নরক দেখতে, নরকও দেবীমা দর্শন করেছিলেন। সে কি বিভৎস, সে কথাও সামান্য শুনেছি তার মুখে। পুষ্প বললে, ওকে ছবি দেখাও যতীনদা। ছবি? ছবি দেখবে কে? ওর তো এখনো এ লোকে জ্ঞান নেই দেখছি। ও তো একেবারে যেন মনে হচ্ছে অজ্ঞান, ও ঘুমিয়ে আছে। ছবি দেখাও যতীনদা, তাহলে একটু চাঙ্গা হয়ে উঠবে। ফুলশয্যার রাত্রিরের? তা যে কোনো একটা সুখের দিনের দেখাও, পারবে তো? দেখো যতীনদা, এটা তো আর আমার দ্বারা হবে না, তোমার নিজের ছবি তোমাকে দেখাতে হবে। তুমি চিন্তা করো এক মনে আশা বৌদির সঙ্গে কোনো একটা সুখের দিনের কথা, তুমি এক মনে চিন্তা করো। যতীন এক মনে ভেবে সত্যি একটা ছবি তৈরি করতে সমর্থ হলো। এই স্তরে চিন্তার শক্তি ক্ষণস্থায়ী আকার নির্মাণ করতে সমর্থ। আমাদের স্থূল জগতে এটা হয় না। আমরা স্থূল জগতে চিন্তা করে আমরা এক্ষুনি কারুর অবয়ব আমরা মনে ভাবতে পারবো, গভীরভাবে ভাবতে ভাবতে আমরা হয়তো সেই জায়গায় পৌঁছে যেতে পারবো, কিন্তু আমার চোখের সামনে হয়তো বা দৃশ্যমান হয়ে উঠবে তার কৃপা হলে। যেমন যেমন আমরা যদি উদ্বোধনে যাই, আমার তখন বারবার ওই স্মৃতিটাই, মানে ওটা তো আমার স্মৃতি নয়, আমার শ্বশুর মশাই তার মায়ের হাত ধরে একটা ৮-১০ বছরের ছেলে এসে শ্রী শ্রী মায়ের সামনে বসে গান গাইছে। এই কথাটা আমাকে বারে বারে হন্ট করতে থাকে, বারে বারে মনের মধ্যে ধাক্কা মারতে থাকে, এবং সেটার ছবি তো আমি দেখতে পাই না, কিন্তু মনটা যেন তখন সেই কোথায় চলে যায়। আমার শ্বশুরমশাইয়ের কয়টি বা ছবি তখনকার দিনের আমি দেখেছি, তার বয়সকালের ছবি, বৃদ্ধ বয়সের ছবি, তাও মাত্র দুটি, একটা অল্প বয়সে পাসপোর্টের ছবি আর একটা বুড়ো বয়সে। তো সুতরাং এই দুটি একটি ছবি দিয়ে কাউকে তো ভাবা যায় না। সেই রকম স্থূল জগতে এই অস্তিত্বটা তৈরি হয় না, কিন্তু সূক্ষ্ম শরীরে যখন চিন্তা শক্তি গভীর হয়, শক্তিশালী হয়, তখন সেই ছবিটা দেখতে থাকে, নিজেও দেখে, এবং তার ভিতরে এই যেমন আশার সঙ্গে তার জীবনের কথা চিন্তা করছে বলে আশাও দেখছে। যতীন এবারে চিন্তা করতে শুরু করেছে। একটা পুরনো কোঠা ঘর আশাকে এবং ওদের সকলকেই যেন মুহূর্তের মধ্যে ঢেকে ফেললো, ঘিরে ফেললো। অর্থাৎ সেই চিন্তার প্রক্ষেপণ, সেই যেটা আমরা বাবাজি মহারাজের শ্যামাচরণ লাহিড়ীর কথায় শুনেছিলাম, যে চিন্তা শক্তি দ্বারা কিভাবে রাজপ্রাসাদ তৈরি হয়, ঠিক সেই রকম এখানে একটা স্থূল বস্তু তৈরি হচ্ছে, যেটা তার অতীতে ঘটেছে। সে আশাকে এবং নিজেকে এবার দেখতে পাচ্ছে সেই একটা কোঠা ঘরের মধ্যে।
কাঁঠাল কাঠের পুরনো তক্তপোষে লেপ তোষক পাতা বিছানা, যতীনের পৈতৃক বিছানা, জানলার বাইরে মনসাতলার আম গাছটা, ঘরে জলচৌকির ওপর ঝকঝকে পুরনো পেতল কাঁসার বাসন, সব যতীনের মায়ের হাতে মাজা। যতীনের শোবার সেই ঘরটি এমন বাস্তব হয়ে উঠল যে আশার ঘর বাড়ি মিলিয়ে গেল। যতীনও অবাক হয়ে গেল তার চিন্তা শক্তির কার্যকারিতা দেখে। আশা তার শ্বশুর বাড়ির ঘরটাতে শুয়ে আছে, প্রায় নিখুঁত শ্বশুর বাড়ির ঘর, দেওয়ালে টাঙানো কাঠের আরশিটা পর্যন্ত। আশার সূক্ষ্ম দেহ তখন অর্ধ অচেতন। আস্তে আস্তে তার স্বপ্নটা এমন হয়ে উঠছে যে তার তখন সেটি আর স্বপ্ন বলে বোধ হচ্ছে না, বাস্তব বোধ হচ্ছে। আসলে আমরাও এখন যেটা দেখছি এটাও স্বপ্ন। স্বামীজি বলছেন না, পুরো জগৎটাই স্বপ্ন, স্বপ্নের ভিতর স্বপ্ন, তার ভিতরে স্বপ্ন। এরকম একটা পাশ্চাত্য দর্শনেও থিওরি আছে। এখানেও ওই যে ঠাকুরেরও কথায় আছে, যে ঠাকুর বলছেন যে লোকটাকে বলা হচ্ছে তার ঘুমোচ্ছিল, তাকে ঘুম ভাঙিয়ে যে কি গো তোমার ছেলে মারা গেছে আর তুমি ঘুমোচ্ছ। সে তখন বলছে আমার ছেলে, একটা ছেলে মারা গেছে, আমি সেই জন্যে কাঁদবো নাকি? আমি এতক্ষণ দেখছিলাম আমার 10টা ছেলে, কেউ রাজা হয়েছে, কেউ মন্ত্রী, তাদের বিরাট রাজপ্রাসাদ বাড়ি, তাদের অর্থ লোকজন, আমি তাদের সঙ্গে মহানন্দে আছি, নাকি আমি তাদেরকে হারালাম বলে কাঁদবো? অর্থাৎ সেটাও স্বপ্ন, এটাও স্বপ্ন, স্থূল স্বপ্ন, সূক্ষ্ম স্বপ্ন। কদিন আগে যেমন আমাদেরই এক বন্ধু বলছে তার পিতা দেহ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি তার দর্শন হচ্ছে, মানে তিনি দেখছেন, সেটাও স্বপ্ন, কারণ পুরোটাই স্বপ্ন, এটা বুঝতে হবে। তিনি তার সূক্ষ্ম শরীরে দেখছেন যে তাকে শ্রী শ্রী মা এসে, তারা মা এসে খাইয়ে দিচ্ছেন, এটাও স্বপ্ন। কিন্তু এটা হচ্ছে ঊর্ধ্ব গতির স্বপ্ন। সে নিম্ন গতিতে সে দেখছে না, সে কোনো নরক দেখছে না, সে কোনো বিভৎস কুৎসিত জিনিস দেখছে না, সে কোনো ভয়ঙ্কর জিনিস দেখছে না। আবার এমনও আমি শুনেছি, মানে কি, আমার শাশুড়ি মা, তিনি যেমন সবসময় ভয় পেতেন, দেখতে পেতেন চারিদিকে বড় বড় কালো কালো পোকা। তার মানে কি, তার মনে সেটা, তারও আমি তো দেখছি না এবং বাস্তবে সেটা নেই, তারও সেটা দর্শন, স্বপ্ন দর্শন, সূক্ষ্ম দর্শন। এই সবটাই স্বপ্ন, কিন্তু স্বপ্নের তারতম্যটা এখানেই। তা এইবারে আশাও সেই স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছে। আশা সূক্ষ্ম দেহ এখনো অর্ধ অচেতন। যতীন স্নেহপূর্ণ স্বরে ডাকলো, আশা, ও আশা। আশা যেন ঘুম ভেঙে উঠে চারিদিকে চাইলে এবং কি দেখে একটু অবাক হয়ে গেল। যতীন আবার ডাকলো, আশা, ও আশা। আশা যতীনের মুখের দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে দেখলে, যেন কিছু বুঝতে পারলে না। আমরা অনেক সময় শুনি যে দেহ চলে যাবে যখন, তার আগে বা দেহ চলে যাবার পর আমরা আমাদের পূর্ব প্রিয়জনদের দেখতে পাই। আমাদের তখন আমার শাশুড়ি মার মুখে শুনেছি, তার মুখে যে তার মায়ের কথা খুব শুনতাম তা নয়, কিন্তু তিনি বলতেন, দেখো আমার মা এসে দাঁড়িয়েছিলেন, তুমি দরজা খুলে দিয়েছ, আমায় জিজ্ঞেস করছেন। আমার বাবার মুখেও শুনেছি, বাবা তার মাসিকে দেখছে আমার, এবং শুধু দেখছে না, এতটাই দেখাটা ঠিক, মানে এরকম সত্য যে বলছে, তুমি ছোট মাসির জন্য একটু শাড়ি আর সন্দেশ এনেছো? আমি আর কি বলবো, বলছি এনেছি। বলছে দিয়েছো? আমি বললাম হ্যাঁ, তোমাকে আর দেখালাম না, দিয়ে দিয়েছি। তা এই দর্শনের কথা। এবারে যিনি দেখছেন যে মা প্রসাদ খাইয়ে দিচ্ছেন, তার দেখাটা কতখানি ভালো। তার কারণ কি, তার একজন খুব কাছের একজন ঠাকুর মায়ের কাছে আপ্রাণ চাইছে যেন
তার ঊর্ধ্বগতি হয়। আর ঠাকুরমা তো কোল বাড়িয়ে বসে আছেন, আমরা তো তাকে ডাকি না, চাই না। এই কথাগুলো দেবযান পড়তে পড়তে মনে হয় বলেই মানে, এবং এই কথাগুলো তো আমরা যত চিন্তার গভীরে যাব তত অনুভব করতে পারবো। আশা যতীনের মুখের দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে দেখলে, যেন কিছু বুঝতে পারলে না। আশা, ভালো আছো? পুষ্প বললে, অমন ধরনের কথা বলো না, ছবির সঙ্গে খাপ খাইয়ে পুরনো দিনের মতো কথা বলো। যতীন বললে, ও আশা, কাল সকালে উঠে কাপাসডাঙ্গায় যাব কাজে, ভোরে একটু চা করে দিতে পারবে? আশা উত্তর দিলে, খুব ভোরে যাবে? কত ভোরে? এই 7টার মধ্যে। অর্থাৎ এই যে দাম্পত্য আলাপ, সাধারণভাবে অতি সাধারণ কথা, কিন্তু সেই দাম্পত্য কথার মধ্যে যে পারস্পরিক নির্ভরতা, পারস্পরিক একটা প্রীতির সম্পর্ক থাকে, সেইটাই তো ফুটে উঠছে। আশার চোখের মূঢ় দৃষ্টি তখনও কাটেনি। সে বললে, আচ্ছা, আমি কোথায় বলো তো? যতীন বললে, কেন? তোমার শ্বশুর বাড়িতে। চিনতে পারছো না? কি হয়েছে তোমার? চা দেবে করে? হ্যাঁ হ্যাঁ। খাবার দেবে না? কি খাবে? চিড়ে দিয়ে ঘোল দিয়ে খেও এখন। একদিন আশা সত্যিই এই কথা বলেছিল। যতীনের চোখে জল এলো আবেগে। সে আবার তার পুরনো পৈতৃক বাড়ির বিস্তৃত দিনে ফিরে গিয়েছে, নববিবাহিতা আশার পাশে। যতীনের অনুভূতির তীব্রতার সঙ্গে সঙ্গে তার ছবি আরো আরো স্পষ্ট, নিখুঁত হয়ে উঠল। আশা এবার আরো সজাগ হয়ে উঠে চারিদিকে চাইলে, কিন্তু তার বিস্ময়ের দৃষ্টি এখনো কাটেনি। যতীন বললে, তাহলে তাই? আমায় তুমি ভালোবাসো আশা? কথা বলেই নিত্যচক্রবর্তীর মতো সে আশার হাতখানা নিয়ে নিজের হাতের মধ্যে রাখলে। তারপর পেছনে চেয়ে দেখলে পুষ্প সেখানে নেই। মেয়ে মানুষ, মেয়ে মানুষ যত উচ্চ স্তরের হোক না কেন, তার প্রেমাস্পদ অন্যকে ভালোবাসছে, এতে মন স্থির রাখতে পারে না। আশা বললে, হ্যাঁ গা, তুমি কখন এলে? কোথা থেকে আসবো? যতীন জিজ্ঞাসা করছে। কেন? মনে হচ্ছে যেন, আশা বলছে, মনে হচ্ছে যেন তুমি অনেকদিন বাড়ি ছিলে না। নিশ্চয়ই ছিলাম, কোথায় যাব আমি? খেপলে নাকি আশা? আশা প্রবোধপ্রাপ্ত ছোট মেয়ের মতো সুর করে বললে, যাওনি তাহলে? না আশা, কোথায় যাব? আমার জন্য একজোড়া শাড়ি এনে দিও কাল। দেখো, 8 পৌরে শাড়ি একটাও নেই। ক হাত? 11 হাত দিও। 10 হাতে ঘোমটা দিতে পারিনি, মার সামনে লজ্জা করে। বেশ। তারপর আশা ভেবে ভেবে বললে, আচ্ছা, আমার একটা কি হয়েছিল বলো তো? কিছুতেই যেন মনে করতে পারছি না। কি আবার হবে? যতীন বললে, কিছুই না। ওহো, তবে বোধহয় স্বপ্ন দেখছিলাম না? তাই হবে লক্ষ্মীটি, ওসব ভাবতে নেই। আচ্ছা আশা, তুমি আমায় ভালোবাসো? আশা সলজ্জ সুরে বললে, যতীন ভাবলে, কোন জগৎ সত্য? এই ছবিতে গড়া স্বপ্নের জগৎ, না বাস্তব জগৎ? ইট কাঠ গাছপালা যা আমরা ধরতে পারি, নাকি সবই স্বপ্ন? সেদিন সেই অবধূত, সেই জ্ঞানী সন্ন্যাসী যা বলেছিল জগৎটাই জাগ্রত স্বপ্ন। কোথাকার আশা? কি সে দেখছে? কে তাকে কি ভাবাচ্ছে? অথচ আশা ভাবছে এই বুঝি সত্য। এটাই অলৌকিক। স্বামীজি বলছেন, ওই শক্তিগুলি আধ্যাত্মিক পথে যেই যাবে সেই শক্তি প্রাপ্ত হবে, ওইগুলি অলৌকিক নয়। যেমন এই যে সেদিন কাবেরী একটা গাড়ির ছবি পাঠিয়েছে, অটোমেটিক চলে। মানে আমার এত
মজা লাগলো দেখে স্টিয়ারিংটা নিজে নিজে ঘুরছে। তখন আমি গুল্লুর সঙ্গে বলছি যে দেখ, লোকে তো বলবে ভুতুড়ে ব্যাপার, এবং সত্যি তাই মনে হবে। স্টিয়ারিংটা এমনভাবে ঘুরছে নিজে নিজে, ড্রাইভিং সিটে কেউ নেই। বেদরূপপ্রাণা মাতাজিও ঠিক এই কথাটাই সেদিন লিখেছিলেন, যে এই আজকে জিপিএস দেখে আমরা পথ চিনছি, আমরা দাঁড়ানো মাত্র দরজা খুলে যাচ্ছে। ইনফ্যাক্ট এটা আমারও ছোটবেলায় এরকমই অলৌকিক মনে হতো যে কি করে এটা হয়, কিন্তু এটা মানুষ তার স্থূল শক্তিকে সূক্ষ্মভাবে এতটাই অগ্রসর করে নিয়ে যেতে পেরেছে। ঠিক তেমনি আমাদের ভিতরে এটা যদি মানুষের শক্তি হয়, তাহলে ঈশ্বরের শক্তি আমাদের ভিতরে যেটা সূক্ষ্মভাবে সুপ্তভাবে আছে সেটা কতটা শক্তিশালী সেটা বুঝতে হবে। একটা কম্পিউটারের শক্তি আমাদের ব্রেনের তুলনায় কতটুকু, কত ক্ষুদ্রাংশ। অলৌকিক হচ্ছে এই জগৎ সৃষ্টি। যতীন ভাবছে ভগবান কি জীবকে ছবি দেখাচ্ছেন? ভগবানও কি জীবকে ছবি দেখাচ্ছেন, না তার সৃষ্ট জগতের মধ্যে দিয়ে এই ছবি দেখতে দেখতে আমরা চলেছি, যেমন সে এখন দেখাচ্ছে আশাকে। সস্নেহ সুরে যতীন বললে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আশা, রাত হয়েছে। আজ বড্ড গরম না, ঘুম আসছে না, একটা মশারি এনে দিও তো, বড্ড মশা। তা হবে, সকাল সকাল উঠে তাহলে চা করে দিও। আচ্ছা। পুষ্প বাইরে থেকে বললে, চলো যতীনদা, একদিনে এর বেশি আর কিছু তুমি করতে পারবে না। আসলে এই মানসিক শক্তিও তো কম, আমরা নিজেরাও কিন্তু এটা অনুভব করি। আমরা এই কথাটা আমাদের রীনাদি বলেছিল। রীনাদির যখন জীবনে একটা চূড়ান্ত মিসঅ্যাপ হয়, তখন রীনাদি বলেছিল, তোমরা আমার জন্য প্রার্থনা করবে, তোমরা আমাদের জন্য প্রার্থনা করবে, কেননা প্রার্থনা করার শক্তিটাও পাচ্ছি না। এটা আমরাও কোনো কোনো সময় নিজেরাও বুঝতে পারি, প্রার্থনা করতেও যে শক্তি লাগে। সেই রকম আশাকে যতীন যে ছবি দেখাচ্ছে, আস্তে আস্তে সেই শক্তি ওর কমে যাচ্ছে। তাই পুষ্প বলছে, চলো এবার। ওরা চলে যাওয়ার একটু পরে আশার ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে বিছানা থেকে উঠে চারিদিকে দেখল, এ কোথায় আছে সে? এত স্পষ্ট স্বপ্ন সে আর কখনো দেখেনি তো। এমন স্পষ্ট স্বপ্ন হয়? কতদিন পরে সে তার স্বামীকে এত স্পষ্টভাবে দেখেছে। এই মাত্র যেন তিনি পাশে বসেছিলেন। কতক্ষণ স্বপ্নের কথা সে ভাবলে। সব কথা তার মনে নেই, এইটুকু মনে আছে তিনি যেন বলছেন, একটু চা করে দিতে পারো, চা খাবো। সেই পুরনো হাসি, পুরনো আমলের স্নেহ দৃষ্টি তার স্বামীর চোখে। আশা উদ্ভ্রান্তের মতো জানলার বাইরে চেয়ে রইল। কোথায় আজ সেই স্বামী, কোথায় তার সেই শ্বশুর বাড়ি? নিজের প্রতি করুণায় তার মন ভরে গেল, চোখে জল এলো। এবার আমরা যার কথা শুনছিলাম, সেই তিনি স্বপ্ন দেখছেন তাকে মা প্রসাদ খাইয়ে দিচ্ছেন, তার পেট ভরা, সেটাও স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন উচ্চ উচ্চ ভাবের। আর কেউ যদি স্বপ্নে দেখে, মানে সেই অবস্থায় আর কি দেখে, তাকে ঝাঁকড়া ঝাঁকড়া চুলওয়ালা লোক এসে লক্ষ্য করছে, যেটা আমার শাশুড়ি মা বলতেন। আমাকে বলতেন, তুমি কেন দরজা খুলেছো? কে এসেছে আমাকে চা দিতে? তার মানে কি, তার মনের ভিতরে একটা কি ভাব তরঙ্গ বইছে, আমি তো জানি না। তাই এই যে সবটাই স্বপ্ন, সবটাই জগৎটাই স্বপ্ন। এখন এটা আমরা বলতে পারি না। কেন পারি না? আমরা সেই অদ্বৈত তত্ত্ব অনুভব করতে পারি না, তাতে স্থিত হতে পারি না। ঠাকুর এই কথাটাও বলে দিচ্ছেন, তোমার পায়ে কাঁটা বিঁধলো, তুমি আঁক করে উঠলে, আর তুমি বলবে জগৎটা স্বপ্ন, এটা হতে পারে না। সেই জন্য ঠাকুর বলছেন বিশিষ্টাদ্বৈতবাদ। অর্থাৎ তুমি যখন একটা বেল ওজন করবে, শুধু তার শাঁসটা নিলে হয় না, তার খোলা, তার বিচি, তার আঠা
সবটা মিলে বেলটা ওজন করতে হয়, না হলে কম পড়ে। তেমনি এই জগৎ, জগতের স্বপ্ন, তার বিস্তার, তার সব কিছু নিয়েই আমাদের অস্তিত্ব। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।